বীজতলা থেকে তুলে বসাতে হয়, তবে আউশ ধানের জন্য বীজতলার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এখানটায় এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এই আমন ধান চাষ রোয়ার জন্য জমিটা একটু জল দাঁড়াতে হয়, কিন্তু আউশ ধান চাষের জন্য বীজতলার প্রয়োজন হয় না। এখন এই বীজতলা জিনিসটা কি সেটা কিন্তু আমরা এবার জানব। দেখো, রোয়ার আগে মাটিটা কাদা করতে হয়। টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়, তখন বীজতলা থেকে ধান বীজ উপড়ে রুয়ে দেয়। অপর্ণা চাষের কাজ দেখেনি, তাই বলল, বীজতলা মানে কি? সমীর বলে দিল, প্রথমে ছোট জায়গায় ধান ছাড়াতে হয়, এটা বীজতলা। তাহলে বীজতলা কি? প্রথম ছোট জায়গায় ধান ছড়াতে হয়। এ দেখো, এখানটায় লেখা আছে যে প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, এটা হলো বীজতলা। ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয় সেখান থেকে, সেই গাছগুলিকে বলা হয় বীজ ধান। ঠিক আছে, বীজ ধান কি? ওই ঘন যে ছোট ছোট গাছগুলো বেরোয় সেগুলোকে বলা হয় বীজ ধান, আর যে ছোট জায়গায় প্রথমে ধান ছড়াতে হয় সেগুলোকে বলা হয় বীজতলা। এই দুটো শব্দ কিন্তু মাথায় রাখতে হবে, পড়তে পারে। হাতখানেক হলে সেগুলো তুলে বসাতে হয়। বিঘেত খানেক অন্তর সারি দিয়ে বসাই, সেই চারা বসানোকে বলে রোয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে আর একটা শব্দ আসছে রোয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, স্যার বললেন, তাই যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে, সেখানেই ধান রোয়া যায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। ঠিক আছে, তাহলে ধান চাষের জন্য ভালো কোন মাটি? যে মাটি সহজে কাদা করা যায়, ঠিক আছে, তাতেই সহজে জল জমে, আর সেখানেই ধান রোয়া হয়, আর সেই মাটি ধান চাষের জন্য ভালো। ঠিক আছে, তো মানে জল দাঁড়ায় যেখানটায় সেখানটায় ধান চাষের জন্য সাধারণত ভালো হয়। তারপরে এখানটায় দেখো, তোমাদের কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো, সেই মাটি কী ধরনের তা পরীক্ষা করে কি পেলে তা লেখো। কিভাবে পরীক্ষা করবে তার ছবি নিচে নিচে আঁকো আর লেখো। এ পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট না কিন্তু। ঠিক আছে, দেখো, এ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এটা। তারপরে দেখো, এখানটাই বলছে যে মাটির উপর চা গাছ, শুধু ধান নয়, সব খাদ্যের জন্যই মাটি দরকার। তাই কি মাছ, মাংস, ডিম তৈরি করতেও মাটি দরকার? হ্যাঁ দরকার, কারণ মাটি ছাড়া গাছ হবে না। গাছ অথবা শস্য খেলে অবশ্যই তো প্রাণীদের মাংস হবে। পুকুরও তো মাটির উপরেই, তাই মাটি ছাড়া মাছও হবে না। সকালবেলায় চা থেকে সব খাবার খেতেই মাটি চাই। রাবেয়ারা অবশ্যই মাটির উপর চা দেখেনি, শুধু শুনেছে দার্জিলিংয়ের পাহাড়ে চা হয়। তাহলে চা কোথায় হয়? চা হয় কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ে, এটা মাথায় রেখো। তারপরে, সেও কি আসলে মাটি? স্যার বলল, মাটি তো বটেই, দার্জিলিংয়ের পাহাড়েও মাটি আছে, তার উপর চা গাছ হয়। অজিত বলল, পাহাড়ে ধান শাকসবজি হয়, হয় না? হয়, সবেরই স- সবেরই হয়, সবেরই চাষ হয়, ধান সবজি সব কিছুরই চাষ হয়। উঁচু তো, মে জুন মাসে ঠান্ডা, কফি হয়। তাহলে কফি কোন টাইমে হয়? এই মে জুন মাসে। ঠিক আছে, মে জুন মাসে কফি চাষ করা হয়। পাহাড়ের ঢালে চাষের ছোট জমি তৈরি করে নেওয়া হয়, অনেকটা সিঁড়ির মতো, সেখানে জল আটকে ধান চাষ হয়। ঠিক আছে, তারপরে দেখো, ওরা এত জানতো না। শ্যামল বলল, পাহাড়ে এত মাটি আছে, ধান বা শাকসবজি চাষে মোট 1-1.5 ফুট গভীর মাটি লাগে। বড় গাছ হয় না? বড় গাছও হয়। বড় গাছের শিকড় পাথরের ফাঁকের মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায়। পাহাড়ের ভিতরে মাটি আসে কোথা থেকে? ভূমিকম্প, সূর্যের তাপ, প্রবল বৃষ্টিপাতে ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি তৈরি হয়। মশ ফার্ন মাটি তৈরিতে সাহায্য করে। এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। তাহলে মাটি তৈরি হতে কিন্তু হাজার হাজার বছর সময় লাগে, এটা মাথায় রেখো। ঠিক আছে, তারপরে সেই মাটির কিছুটা পাথরের ফাটলে
ফাটল দিয়ে ভিতরে চলে যাই, আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থেতাই। তবে মনে রেখো, পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে মাটি চাই। তারপরে বলাবলি করে লেখো, টবে কিংবা মাটিতে ফুল বা শাকসবজি চাষের বিষয়ে নিজেরা আলোচনা করে লেখো। এ কিন্তু ইম্পর্টেন্ট না, এটা এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তারপরে দেখো, ধসে যাওয়া রাস্তা। রেডিওর খবরে দীপেন ধসের কথা শুনল। দার্জিলিং থেকে জলপাইগুড়ির পথে ধস নিয়েছে, সব গাড়ি ঘুরপথে যাচ্ছে। স্কুলে এসে সে অন্যদের বলল সে কথা। ধস কিভাবে হয়? শেষে স্যারকে জিজ্ঞাসা করলেন। স্যার বললেন, মাটি মাটি ধসে পড়া দেখুনি? পুকুরের পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে। পুকুরের পাড় খাড়া, সেই রকম খাড়া পাহাড়ের রাস্তার ধার। উপর উপরে দেখবে একটা বড় পাথর উপরে দেখবে একটা বড় পাথর, হয়তো তার তলায় মাটি। উপরের পাথরটা অনেক দিন ধরে একটু করে সরছে। খুব বৃষ্টিতে তলার মাটিটা উম গলে গলে গেল, পাথরটা পড়ে গেল। পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়ল। ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে। রানু বলল, বড় গাছ থাকলে সহজে এমন হয় না, ঘাসের চাপড়া থাকলেও এমন ধসে না। সুবীর বলল, তুই কি করে জানলি? তুই কি পাহাড়ে গিয়েছিস? "উম, তা নয়, পুকুরের কথা বলছি। আমাদের পুকুরের পাড়ে একটা জাম গাছ আছে। ঝড় বৃষ্টির পর আশেপাশের মাটি ধসে পড়ে, কিন্তু গাছটার গোড়ার কাছে মাটি ধসে না। এই তো এই তো বেশ দেখেছে, সব জায়গায় পাড় পাড় ভাঙে। এভাবে মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। তাহলে কি, মাটি সরে যাওয়াকে কিন্তু ভূমিক্ষয় বলে, এটা মাথায় রেখো। মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়, ঠিক আছে? তারপরে সাবিনা হেসে বলল, বুঝেছি, মাটি ভূমি তো মাটি, ক্ষয় হওয়া মানে নষ্ট হওয়া। কিভাবে ভূমিক্ষয় বাড়ে ভেবে দেখো। ধরো, একটা পলিথিনের উপর মাটির যে কণা আছে, তার ন- তার সঙ্গে নিচের কণার ছোঁয়া থাকে না। ফলে জোর বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায়। মিনতি বলল, সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন বা প্লাস্টিকের কাপ, ঔষধের মোড়ক এসব ফেলা যাবে না। দীপেন বলল, আর গাছ কাটা যাবে না, মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, তাহলেই ধস কমবে। তারপরে এখানটায় লেখা আছে, ভূমিক্ষয় ও তার নানা দিক নিয়ে আলোচনা করো। কীভাবে ভূমিক্ষয় হয়, ভূমিক্ষয়ের ফলে কী অসুবিধা হয়, কী করলে ভূমিক্ষয় কমবে। এখানটায় উপরে টেক্সট দেখে তোমরা কিন্তু এটা একবার প্র্যাকটিস করতে পারো। এটা একবার দেখতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, চেনা চেনা জলাশয়। এখানটা একটা কবিতার লাইন দেওয়া আছে, ছোটবেলায় পড়েছো তোমরা। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। সহজ পাঠ, প্রথম ভাগ। পড়ার সময় থেকেই কামাল মতি মতিবিলটা খুঁজছে। বাড়ির পাশে পুকুরে হাঁসের দল ঘোরে, মাঝে মাঝে মাছরাঙা ছো মেরে মাছ ধরে নিয়ে যায়। পাড়া ছেড়ে একটু গেলেই চখাচখির বিল, সেখানেই বক পাকের মধ্যে মাছ খোঁজে। একদিন একটা চিল সাঁ করে এলো, জল থেকে নখে করে মাছ নিল, উড়ে গেল। বিলের পাশ দিয়ে রাস্তা, তার ওপাশে একখানা নয়নাজুলি, ওটাও জলাশয়, মাছ আছে ওখানেও। নয়নাজুলিতে লোকেরা মাঝে মধ্যেই মাছ ধরে, নিজেরা খায়, বিক্রি করে। কামাল স্কুলে এসব বলায় দিলীপ বলল, গায়ের শান বাঁধানো পুকুরটার কথা ভুলে গেলি? আর দক্ষিণ পাড়ায় মাছের ভেড়িগুলি? স্যার বলল, শুধু তো শুধু এটা নয়, আরও জলাশয় আছে। তবে আজকাল অনেক পুকুরের চারিপাশে পাকা করে দেওয়া হচ্ছে, তাতে
কচ্ছপ, ব্যাঙের মতো অনেক জীবের বিপদ হয়ে পড়ে। বাড়ি থেকে স্কুলের পথে পথের পাশের যেসব জলাশয়ের মানচিত্র আঁকতে পারবে? তারপরে বাড়ি থেকে স্কুলের পথের পাশের সবকটা জলাশয়ের মানচিত্র আঁকতে পারবে? তিয়ান বলল, বোর্ডে আঁকবো। আঁকবে? আগে বলো তো ঘরবাড়ি কিভাবে দেখাবে? তিয়ান বলল, ওসব দেখাবো না, জলাশয়ের মানচিত্র তো। কালাম বলল, তোদের তো দুটো রাস্তা, একটা রাস্তার পাশে বাওড়া আছে, সেটা কিভাবে দেখাবি? বাওড় আছে, সেটা সেটা কিভাবে দেখাবি? হাসি বলল, বাওড় কি? বেড়া রেবা বলল, নদীর বাঁকে খানিকটা জায়গায় জল থেকে আলাদা হয়ে বদ্ধ জল বদ্ধ জলা হয়ে যায়, একে একে বলে বাওড়া। তাহলে বাওড়া কাকে বলে? তাকে বাওড় কাকে বলে? নদীর বাঁকে খানিকটা জায়গা থেকে নদী নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাওড়া বলে। একে বাওড় বলে, ঠিক আছে? আকাশ বলল, স্যার, পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আছে। তুমি আগে পাহাড়ি অঞ্চলে থাকতে, তাই না? পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, এদের বলে ঝোরা। তাহলে পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে কি বলে? ঝোরা বলে, ঠিক আছে? সেখানকার জলাশয়ের মানচিত্র আঁকবে? নিশ্চয়ই আঁকবো, ঠিক আছে? তারপরে এখানটায় বলছে বলা বলি করে লেখো তোমাদের দেখা সব থেকে বড় জলাশয়ের নাম লেখো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট না। তারপরে দেখো কি বলছে, এখানটায় ছবি দেওয়া আছে, বাড়ি থেকে কিভাবে কোথায় কোন জলাশয় আছে তার একটা ছবি দেওয়া আছে। তারপরে তিয়ানের জলাশয়ের মানচিত্র আঁকা হয়ে গেল। মানচিত্রে সব জলাশয় রয়েছে। সারির সাবির গুনল, শান বাঁধানো পুকুর দুটো, সাধারণ পুকুর 5টা, ডোবাও 5টা। তারপর একটা ছবি আঁকলো, বলল, যেভাবে টিভিতে ক্রিকেট খেলার ওভার প্রতি রান দেখাই, সেভাবে পুকুরের সংখ্যা দেখালাম। স্যার স্যার বলল, নদী আর নয়নাজুলি কটা করে দেখেছো? একটা করেই। রাস্তা রাস্তায় কি তিয়ান ঠিকঠাক দেখিয়েছে? রাস্তাটা কি তিয়ান ঠিকঠাক দেখিয়েছে? সুবোধ বলল, হ্যাঁ স্যার, আমরা একসঙ্গে আসি। বর্ষাকালে ঘুরপথেই আসতে হয়, তখন আসতে প্রায় আধ ঘন্টা লাগে। আর শীত বা গরমে নদীর পাশ দিয়ে আসি, তখন মিনিট 15 সময় লাগে। বেশ, তাহলে দূরত্বটা তিয়ান আন্দাজ করেছে ভালো। আর আর দিকটা তাও ঠিক ঠিক দিয়েছে। স্কুল থেকে ওদের বাড়ি দক্ষিণেই হবে। তাহলে এটা স্কুলের কোন পাশের জলাশয়ের মানচিত্র? তৃপ্তি বলল, দক্ষিণ পশ্চিম। বাড়িটা দক্ষিণে, আর তবে পশ্চিমেও দেখিয়েছে। স্যার বলল, ঠিক বলেছ। আচ্ছা, সুবির 2টি পুকুরের সংখ্যা দেখালো, এইভাবে নদী আর ডোবা দেখাও। সুবীর বলল, স্যার, একটা ছবিতে সবই দেখানো যাবে। 2 রকম পুকুর, বিল, বাওড়, ভেড়ি, নদী, সব কিছুর সংখ্যাই। বেশ বেশ, তাই দেখাও। তারপরে এখানটায় বলছে, তুমি তুমি যেখানে থাকো সেখানে নদী আর ভেড়ি, ডোবা কটা কটা আছে তার উপর ডান পাশের খোপে দেখাও সব কিছু কটা করে, তার নিচে দেখাও। কিন্তু ইম্পর্টেন্ট না, ঠিক আছে এই কোয়েশ্চেনটা।